একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি, উপদেষ্টা বৃন্দ ও ৩ বাহিনীর প্রধান। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২১ ডিসি সহ ২৩ জনকে বাধ্যতামূলক অবসর। চাকরি পাচ্ছেন ২৭ বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটের শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতি নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। এরপর ৩ বাহিনী প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিজি, বিজিবি, র্যাব, ডিজি আনসার, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ৫২ থেকে ৭১ হয়ে ২৪, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। মনিরুল ইসলাম সহ আরও অনেকে রয়েছেন। শুরুতেই মনিরের কাছে যাচ্ছি। মনির, এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫, এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের মতো এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই যে একুশের প্রথম প্রহর পালন, সেটার সাথে সাথে সারা দেশের, সারা জেলায়, সারা উপজেলা, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী যেখানেই যার যে অবস্থান, যেখানেই শহীদ বেদি আছে, এরকম ভাষা শহীদদের স্তম্ভ আছে, সব জায়গায় একুশের প্রথম প্রহর পালিত হচ্ছে। ভাষা শহীদদের যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মরণে ফুল দিয়ে আজকে ঠিক রাত ১২টার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার ঠিক কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় আচারের মাধ্যমে তারা ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রথম প্রহর, এবং শুরুটা হয় সেভাবে। এরপরেই বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা তারা দেন, অন্যান্য উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও ফুলের শ্রদ্ধা দেন। এরপরেই এখন যে অবস্থা, এখন যে পরিবেশ, সেটারই সূত্রপাত হয়। ঠিক ১:৩০ দিকে পুরো দেশবাসীর জন্য বা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ বেদিতে সবাই সুশৃঙ্খলভাবে যার যার ব্যানার নিয়ে এসেছেন, যেসব সংগঠনের তারা, এবং বড় ফুল নিয়ে এসেছেন, এবং যারা ব্যক্তিগতভাবে এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, তাদের হাতে ছোট ছোট ফুলের তোড়া, তারা প্রত্যেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। গায়ে শোকে স্তব্ধ পোশাক বা কালো পোশাক যেটাই বলি, বা কালো বা সাদা পোশাক বা সাদা শাড়ির কালো পাড়,
শোক জানানোর যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি মাখা যে পোশাক, সেগুলোই আজকে সবার পরনে, আর হাতে ফুল। যারা আসলে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের, যারা সেই দিনটিকে স্মরণ করছেন যে 1952 সালের আজকের 21শে ফেব্রুয়ারির যে দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের সামনের যে আম্রকানন যেটা বলা হয়, সেখানকার যে মিছিলে পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি পুলিশের যে গুলি, মাতৃভাষা বাংলা চাই, সেই যে আন্দোলন, সেই যে অভিব্যক্তি, সেই যে আন্দোলনে পাকিস্তানি হানাদার বাহিনীর যে গুলি, সেই গুলিতে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বা মাতৃভাষা বাংলাকে যারা উদ্ধার করে এনেছিল, মাতৃভাষা বাংলাকে যারা আঁকড়ে ধরেছিল, যে বাংলাদেশের ভাষা কখনো উর্দু হতে পারে না, বাংলাদেশের ভাষা কখনো অন্য ভাষা হতে পারে না, বাংলাদেশের ভাষা হবে শুধু রাষ্ট্রভাষা বাংলা, সেই দাবিতে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই মানুষদের আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই মানুষদের স্মৃতিচারণ করা হচ্ছে, সেই মানুষদেরকে স্মরণ করা হচ্ছে। এই যে ভাষা আন্দোলন, সেটা শুধু একটি ভাষার জন্য আন্দোলন নয়। 1952 সালের পর 1901 যে ভাষার অধিকার দিয়ে শুরু হয়েছিল যে বাঙালির আত্মত্যাগ, সে আত্মত্যাগ একদিনে থেমে থাকেনি। ধীরে ধীরে সেটা মুক্তিযুদ্ধের আন্দোলন বা একটি দেশের অভ্যুদয় বা একটি দেশের প্রতিষ্ঠা, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটি দেশের বিজয়, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর যে বিজয়, সেই বিজয়ের সূতিকাগার, সেই বিজয়ের সূত্রপাত ছিল এই ভাষা আন্দোলন। পরবর্তীতে 1952 সালের পর সেই রক্তরাঙা পথ পেরিয়ে 1971 সালের 16ই ফেব্রুয়ারি যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেটার একমাত্র বড় ধরনের একটা ক্রেডিট বা বড় ধরনের একটা সূতিকাগার বা যে অবদান, সেটা ছিল ভাষা আন্দোলন। তো সেই দিনকে আজকের এই স্মরণ, খালি পায়ে সবাই শহীদ মিনারে শোকাবনত পোশাক, কালো পোশাক বা সাদা রঙের পোশাক ধারণ করে ফুলের তোড়া নিয়ে বা ফুলের গুচ্ছ নিয়ে মানুষ যে এই যে শহীদ মিনার প্রাঙ্গণে আসা, শুধু পুরুষরা নয়, নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সবাই আসছেন। সংগঠনের যারা এসেছেন তারাও এসেছেন ব্যানার নিয়ে, যারা ব্যক্তিগতভাবে এসেছেন তারা এসেছেন ফুলের তোড়া বা হচ্ছে নিজে নিজে পরিজনে। আসলে এই যে ফুল দেওয়ার যে পর্ব, সেটা কাল অবধি চলবে, এবং কাল অবধি বলতে যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। এই যে একটা বড় পর্ব, প্রথম প্রহর পালন, সেটা ইতিমধ্যে চলছে। এরপরে প্রভাত ফেরি শুরু হবে ঠিক ভোর 6টা থেকে। তখন আসলে আরো মানুষের ঢল নামবে, রাজনৈতিক নেতৃবৃন্দের ঢল নামবে। এই যে একটু আগে বলছিলাম যে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরে শহীদদের এই যে মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতে মিশেছে বিভিন্ন ছাত্র সংগঠন, জনস্রোতে মিশেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনস্রোতে মিশেছে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটামুটি এই ছিল সবশেষ। আমরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ফ্রেমে দেখানোর চেষ্টা করলাম এই যে প্রথম প্রহর পালন। ধন্যবাদ মনির যুক্ত হবার জন্য। এবার আমরা ঢাকার বাইরের শহীদ দিবসের খবর জানতে চাই। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে চলছে শ্রদ্ধা নিবেদনের পালা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে আসা জনসমাগম কেমন দেখছেন? প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রথম প্রহরের যে কার্যক্রম, সেটি দেখছেন। এখনো পর্যন্ত যেই শহীদ মিনারে কিছু লোক রয়েছেন, তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এর আগে 12টা 1 মিনিটেই মূলত আসলো আইন শৃঙ্খলা বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল, তারা সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে 21-এর যে প্রথম প্রহরের কার্যক্রম, সেটি শুরু করেছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম সিটি মেয়র তিনি আসলে শহীদ বেদিতে ফুল দিয়ে আসলে শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যারা শহীদ রয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের। এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ অন্যান্য যারা সরকারি দপ্তরের সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং পরবর্তীতে সাধারণ মানুষের জন্য যখন শহীদ মিনার খুলে দেওয়া হয়েছে, তখন আমরা হাজারো মানুষের ঢল সেখানে নামতে দেখেছি। কিছুক্ষণ আগেই সেই ঢল শেষ হয়েছে এবং পরবর্তী সকাল থেকে আবার
সেই কার্যক্রম সকাল 6টা থেকে শুরু হবে। আমরা জানি তখন কিন্তু প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ এখানে আসবেন এবং বীর সন্তানদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাবেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা এখানে রয়েছে। পরিবর্তিত পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সেই সাথে চট্টগ্রামের জন্য আসলে বিশেষ একটি দিন হচ্ছে এটি যে এখানে নতুন শহীদ মিনারে আসলে শ্রদ্ধা জানাতে পারছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। কেসিদের রোডের যে নবনির্মিত শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এটি কিন্তু দীর্ঘ 4 বছর বন্ধ ছিল এবং পরবর্তীতে কিন্তু বিভিন্ন জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা নিবেদনের জন্য আলাদা একটি অস্থায়ী শহীদ মিনার করা হয়েছে। এতদিন সেখানেই আসলে মূলত জাতীয় দিবসগুলো পালন করা হতো। প্রথমবারের মতো নতুন শহীদ মিনার আসলে সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। আমরা বেশ উচ্ছ্বসিত দেখেছি। সিটি মেয়রও আসলে বলেছেন যে এই যে নতুন বাংলাদেশের কথা আসলে বলা হচ্ছে 24-এর আন্দোলনের পরে, সেক্ষেত্রে এই যে ঐক্য, সেই ঐক্য আসলে ধরে রাখার কথা আসলে এখানে যারা এসেছেন সবাই বলেছেন। সেই সাথে এই যে ভাষা, বাংলা ভাষার জন্য আসলে প্রাণ দেওয়া বাঙালিরাই প্রথম, সেক্ষেত্রে এই যে ভাষা, বাংলা ভাষা, এটি সর্বত্র ছড়িয়ে দিতে হবে, তার জন্য আসলে বিশেষ উদ্যোগের কথা বলছেন সিটি মেয়র। সেই সাথে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক তিনিও আসলে বলছেন যে এই যে বাংলা ভাষা সেটি সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু বাংলা ভাষার যে চর্চা সেটি আরো বেগবান হবে। ধন্যবাদ সুমন। যুক্ত হবার জন্য রংপুর থেকে যুক্ত রয়েছেন মাঝারুল মান্নান। 21শে ফেব্রুয়ারির জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন রংপুরে? দেবাশিস, যে প্রথম প্রহরেই এখানে রংপুরের যে বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন এবং তিনি যেহেতু রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সেই হিসেবে তিনি দ্বিতীয় দিয়েছেন। এরপরে রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিসি, এসপি, এরপর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে প্রহরে এসেছিলেন। এবং আমরা যেটা দেখেছি বিগত দিনের তুলনাগুলোর থেকে এবার যেটি হয়েছে, এখানে উপচে পড়া মানুষের ভিড় ছিল এবং এখানে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা ও মহানগর কমিটি, এখানে জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটি এসেছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন। রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন এবং রংপুর যে প্রেস ক্লাব আছে তার যে প্রশাসক এডিসি মইনুল হকের নেতৃত্বে রংপুরের গণমাধ্যম কর্মীরাও এখানে দিয়েছেন এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনটি নিশ্চিত করার একটি দাবি এখানে যারা এসেছেন তারা তুলেছেন এবং একই সাথে আঞ্চলিক যে ভাষাগুলো আছে সেই আঞ্চলিক ভাষাগুলোকেও জীবিত রেখে এবং সেটিও চর্চার মধ্যে রাখবার কথা কিন্তু এখানে যারা আছেন তারা বলছেন। এবং তাদের একটি দাবি হচ্ছে যে জুলাই বিপ্লবের পরের যে এই অভ্যুত্থানের যে পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন ঐক্যমতের ভিত্তিতে একটি পরিপূর্ণ রাষ্ট্র কাঠামো তৈরি হয়, যে কাঠামোর মধ্যে যে ফ্যাসিজমের কথা বলা হয়েছিল সেই ফ্যাসিস্ট থাকবে না এবং একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার জন্য যা যা করা প্রয়োজন সেই দাবিগুলো কিন্তু যারা এখানে এসেছেন তারা করেছেন। অর্থাৎ আগামীকাল আমাদের কাছে যে তথ্য আছে সকাল 6টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আয়োজক যারা আছেন তারা বলছেন যে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে এখানে যারা আসবেন তাদের আসা এবং যাওয়াটা নির্বিঘ্ন করা হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। দেবাশিস, যুক্ত হবার জন্য। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরা। বৃহস্পতিবার সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল টিম এবং অফরের দলকে পদক প্রদান করা হয়। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, প্রযুক্তি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেয়া হয় এই স্বীকৃতি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব সম্পদের উপর প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 21শে পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। এবারে 21শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না
যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। আওয়ামী লীগ আমলের 3 বিতর্কিত নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এদের মধ্যে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্বে থাকা 23 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকিদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগে যারা আগেই অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 18 ও 24 সালে অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনই ছিল বিতর্কিত। ভোটারবিহীন এসব নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা 192 জন ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোটারদের বঞ্চিত ও অনিয়মের অভিযোগ থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 21 জন সাবেক ডিসি সহ 23 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছেন সচিব জাকিয়া খানম, আবু হেনা মোর্শেদ জামান ও কামরুল হাসান। অতিরিক্ত সচিবদের মধ্যে আছেন শায়লা ফারজানা, মোহাম্মদ হামিদুল হক, এস.এম. আলম, আবু সালেম মোহাম্মদ ফেরদৌস খান, এনামুল হাবিব, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তন্ময় দাস, শওকত আলী, আব্দুল আওয়াল, ফয়েজ আহমেদ, শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান, সুভাষচন্দ্র বিশ্বাস, রাব্বি মিয়া, উম্মে সালমা তানজিয়া, কামরুন নাহার সিদ্দিকী, মাসুদ করিম ও তোফায়েল ইসলাম। যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও উপসচিব আহমেদ কবিরকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে ওএসডি করা হয়েছে 25 বছরের কম চাকরি করা ডিসিদের। জনপ্রশাসন সচিব জানিয়েছেন ভোটে অনিয়ম ও নানা দুর্নীতির সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবেন। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। সচিব জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত অবসরে যাওয়া কর্মকর্তারাও ছাড় পাবেন না। রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না। এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে, আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না। তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। জুলাই বিপ্লবের বিরোধিতা ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 17 বছর পর তারা নিয়োগ পেলেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। বুধবার নিয়োগ বঞ্চিতদের চাকরি ফেরত চেয়ে করা আপিল শুনানি শেষ হয়। এর আগে গত বছরের 7 নভেম্বর 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন আদেশে বলা হয়। এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসে প্রথমবার মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। 17 বছর ধরে আইনি লড়াই করে গেছেন নিয়োগ বঞ্চিতরা। রাজনৈতিক কারণে আর কোনো চাকরি প্রার্থী যেন বঞ্চিত না হয়, এই দাবি জানান চাকরি ফিরে পাওয়া ব্যক্তিরা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। বলেন, ঘৃণিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে ভারত সমর্থন অব্যাহত রাখলে তারা এদেশের মানুষকে পাশে পাবে না। আরেফিন শাকিলের প্রতিবেদন। শত্রুর্ধ আব্দুস সাত্তার ও আমিনুল ইসলামের কাছে দিনটা যেমন অবিশ্বাস্য, সমান আনন্দেরও। এই লাকসামে গত 1.5 দশক বিএনপি রাজনীতি করা ছিল কার্যত নিষিদ্ধ। অমানিসার সেই মেঘ কেটেছে 10 মাইল পথ পাড়ি দিয়ে, তাই প্রিয় দলের জনসমুদ্রে হাজির বিএনপির 2 প্রবীণ সমর্থক।
শুনলেন, বুঝলেন রাষ্ট্র মেরামতে বিএনপির আগামীর রূপকল্প। ভালো লাগে কথা কইছারি সবকিছু কইছারি ভোটি তেঙ্গে যে হাতারা ভোটি এলেছে তার আমলে কিনা অন আসেনি যার করে এ হাতারাই হলাছে আল্লাহ দিলে আমরা বিএনপি রাই আছি। তাদের মতো গত 1.5 দশকে লাকসামে, মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ছিলেন ঘর ছাড়া, অনেকে ছিলেন কারাগারে, গুম হন 2 শীর্ষ নেতা। উৎসবের দিনে তাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে তরুণ থেকে প্রবীণ পাল্লা দিয়ে যোগ দেন সমাবেশে। কুমিল্লার টাউন ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ বুলু ভাই, আপনার রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না। ডক্টর ইউনূসকে নাবালক উপদেষ্টাদের কথা বিভ্রান্ত না হয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেন, ৭১কে যারা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। মাননীয় প্রধান উপদেষ্টা 2-1 জন নাবালক উপদেষ্টার কথা মতো আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষায় নৈরাজ্য বন্ধ করতে হবে। ভোটের রোডম্যাপ জানলে জনমনে স্বস্তি ফিরবে। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যেন জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। বিএনপি মহাসচিব ভারতকে কোনো দল নয়, এদেশের মানুষের পক্ষে থাকার আহ্বান জানান। ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না। সমাবেশ থেকে 2013 সালে নিখোঁজ সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান চান বিএনপি মহাসচিব। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে বিভাগীয় জেলা, এখন থানা পর্যায়ে সমাবেশ করছে দলটি, যার লক্ষ্য আগামী নির্বাচনে ভালো ফলাফল করা, পাশাপাশি ধানের শীষের পক্ষে স্থানীয় পর্যায়ে দলের ভোটার, সমর্থক এবং কর্মীদের ঐক্যবদ্ধ করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়াং বু নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 2:30টায় খবর পেয়ে ওই বাসায় যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, উত্তরা 14 নম্বর সেক্টরের 16 নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওই চীনা নাগরিক। 1 মাস আগে ওই বাসায় ওঠেন তিনি। বাংলাদেশে 9 বছর ধরে ব্যবসা করতেন, পাথরের ব্যবসা। বৃহস্পতিবার দুপুরে আরেক চীনা নাগরিক লিউ ওয়াং বুকে দুপুরের খাবারের জন্য তাকে ডাকতে যায়। দরজা খুলে তার মরদেহ দেখতে পায় লিও। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ধারণা, ওয়াং বুকে হত্যার পর সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানায় পুলিশ। 2 জন বন্ধু যারা আইসা ওনারা মারছে, ওনারা ও নিজে রিসিভ করছে। রিসিভ করার পরে রুমে ঢুকে লয়ে গেছে, রুমে নিয়ে গেছে। রুমে নেওয়ার পরে 12টার সাথে রুমে ঢুকছে, 12:09 ওনারা বাইরে হয়ে গেছে, ওনারা মাইরা। এই প্রথমে এই ঘটনা, এর আগে কোনো ঘটনা, এইরকম কোনো ঘটনা হয় নাই। অতীতের মতো আবারও গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় তারা হুঁশিয়ারি করেন, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। ইতিহাস বিকৃত করে একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি মনে করছে বলেও অভিযোগ করেন তারা। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা, বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় ভাষা আন্দোলনের নানা দিক তুলে ধরে বিএনপি নেতারা জানান, ভাষা আন্দোলন থেকেই দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন শুরু। আরো শ্রদ্ধা করার দায় আছে আমাদের। নেতারা কথা বলেন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গেও। অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তারা। এই বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে কেউ রক্ষা পায় নাই। আর একটা কথা বলতে চাই, ওই সমন্বয়কের নামে নিজেরা আইন হাতে তুলে নেবেন না। বিএনপিকে রাস্তায় যদি একবার নামান, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে। এটা মনে করেন না। তার কাছে এখনো আমাদের প্রত্যাশা, ভালোই একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায়, সব কুল রক্ষা হবে, এটাই আমার
বিশ্বাস। বিএনপি শীর্ষ নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান ও সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এই বিএনপির এই 17 বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে। মনে হয় যেন 1.5 মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে। এই যে আমাদের 1.5 মাসের সংগ্রামেও 422 জন বিএনপি কর্মী জীবন দিয়েছে। এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। নতুন চিন্তা চেতনা নিয়ে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মাহমুদুর রহমান আরও বলেন, 24-এর আন্দোলনে জীবন দেবার মাধ্যমে ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনকে পরাজিত করেছে তরুণেরা। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তের বিনিময়ে ঐক্যের চেতনা ধারণের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। যদি বাংলাদেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকে তাহলে আর কোনো ফ্যাসিবাদ এই দেশে ফিরে আসতে পারবে না। তাহলে আর কোনো হেজিমনিক শক্তি বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না, যে নিয়ন্ত্রণ আমরা গত 15 বছর দেখতে পেয়েছিলাম। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের চলমান লড়াই সংগ্রাম, রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যকে আমরা ধারণ করব, সেটাই আমাদের একমাত্র অঙ্গীকার আজকের 21শে ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে তা নিশ্চিতের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিকেলে ইসির সাথে গণ অধিকার পরিষদের 8 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, আগামী নির্বাচনে প্রশাসনের যারা থাকবেন তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না নিশ্চিত করতে হবে। সেই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানান নেতারা। এ সময় প্রশাসনের সক্ষমতা প্রমাণে কিছু স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা। সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত্য দুটোই হয়েছে, আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে। তবে ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নামসর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল, তারা হালনাগাদ তথ্য নিয়ে ওই যে তাদের উপজেলায় কার্যক্রম আছে কিনা, 1/3 জেলায় কার্যক্রম আছে কিনা এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে। ভোট কারচুপি, ভোট জালিয়াতি, ভুয়া ভোটার সেগুলো আমরা দেখেছি। সে বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট হয়ে বলেছি যে কোনো মৃত মানুষ যাতে ভোট দিতে না পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ছাত্রদল ভুলুণ্ঠিত হতে দিবে না মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বলেছেন, মব তৈরির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিহত করা হবে। সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীদের উপর শিবিরের হামলা ও রক কাটার প্রচেষ্টা এবং কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন তিনি। ক্যাম্পাসের যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রদল অতীতের ন্যায় সবসময় সোচ্চার থাকতে উল্লেখ করে সাহস বলেন, 71-এর পরাজিতরা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চেয়ে নামে বেনামে মব তৈরি করে গুপ্ত কার্যক্রম চালাচ্ছে। যদি এমন কার্যক্রম চলতে থাকে তাহলে গুপ্তদের আস্থা কুড়ে নিক্ষেপ করবে সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুটহাট কিছু বলে দিলেন, তা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে আপনাদের মব ক্রিয়েট করা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি তা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। গুপ্তরূপ পরিহার করে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতিতে ফিরতে ইসলামী ছাত্র শিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীদের উপর শিবিরের মারধর ও রক কাটতে চাওয়ার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না মন্তব্য করে আবু বাকের মজুমদার বলেন, যারা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনিভাবে
ব্যবস্থা নিতে হবে। যারা ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হয়েছে তারাই এখন নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, পুনরায় ফ্যাসিবাদ করতে চাইলে প্রতিরোধ করবে ছাত্র জনতা। ভবিষ্যতে যাতে শিক্ষাঙ্গনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে দায়িত্বশীলদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায় সে যেই হোক না কেন তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান লড়াই করেছেন, সুতরাং আপনারা খুব দ্রুত আপনাদের কমিটি প্রকাশ করে যারা এই কমিটির সদস্যরা আপনাদের নেতা কর্মীরা গতকালকের এই টর্চারের সঙ্গে যুক্ত তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করুন। ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশে সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এবার এই প্রথম সরকারি খরচে কোনো সরকারি কর্মকর্তাকে হজে নিয়ে যাওয়া হবে না, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে হজ প্রশিক্ষকদের প্রশিক্ষণের এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। উপদেষ্টা বলেন 100 জন ডাক্তার ও 100 জন ফার্মাসিস্ট এবং 1 কোটি টাকা নিয়ে যাওয়া হবে এবারের হজে। অপরিচিত কোনো মানুষের পণ্য হাজিদের বহন না করার অনুরোধ জানান তিনি। সৌদি আরবের সরকারের কাছে নিষিদ্ধ কোনো জিনিস না নেওয়ার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা। আমরা 12 জনের মতো মানুষকে ডায়ালিসিস করেছি, তো তারা কি জানেন না তাদের কিডনির অবস্থা খারাপ? তারা কি জানে না তাদের করোনারি আর্টারির ভিতরে ছবি জমে গেছে? তো এইরকম মানুষকে আপনারা যারা প্রশিক্ষক আছেন, দায়িত্বশীলরা আছেন, হাজিদেরকে একথা বুঝিয়ে দিবেন আপনি বদলি হজ করা। এবারেই আমরা সর্বপ্রথম সরকারি অর্থে কোনো অফিসারকে, কোনো অতিথিকে আমরা হজে নেব না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের উদ্যোগে সফলভাবে আয়োজন করা হয়েছে ন্যাটিকান 2 পয়েন্ট ও শীর্ষক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় ইকোনমিক্স ক্লাবের মেধাবী সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য, সঙ্গীত ও নাটক উপস্থাপন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে দেশের জনপ্রিয় 2 ব্যান্ড আফটারম্যাথ এবং আর্ক দর্শকদের মাতিয়ে রাখে তাদের প্রাণবন্ত পারফরমেন্সে। এই অসাধারণ আয়োজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের 10 বছরের গৌরবময় পথ চলার এক মাইলফলক, যা ক্লাবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে 16তম জাতীয় বিজ্ঞান মেলা, যেখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন। মেলায় বিভিন্ন ইভেন্টসের মধ্যে থাকছে অলিম্পিয়াড, 2 ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট, ডিসপ্লে, বিজ্ঞান ভিত্তিক ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন সহ আরও অনেক কিছু। বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনী শুরু হবে 22 ফেব্রুয়ারি, যেখানে সম্ভাব্য 250 থেকে 300টি প্রজেক্ট প্রদর্শিত হবে। 23 ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন শিকাগোর সেন্ট জেভিয়ার বিশ্ববিদ্যালয়ের গ্রাহাম স্কুল অব ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা, ডিন ও অধ্যাপক, গ্রেগরিয়ান অধ্যাপক ফয়সাল এম রহমান। 16তম ন্যাশনালি যে প্রোগ্রাম আমরা করি সেটা করছি, আর তার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা। আর এবারে আমরা যে বিষয় নিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করছি তা হলো শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন করবে আগামীর বিশ্বকে গড়ার জন্য, শক্তিশালী একটা বিশ্ব গড়ার জন্য। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক পোল্ট্রি মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আয়োজকরা জানান মেলায় এবার 18টি দেশের 2 শতাধিক কোম্পানি প্রযুক্তি ও সেবা নিয়ে উপস্থিত হয়েছেন। 8 শতাধিক স্টলে ফিড মিল, হ্যাচারি, ব্রিডার ফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিং সহ পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের পসরা বসেছে এবারের মেলায়। মেলায় আসা যাওয়ার জন্য রাজধানী কুড়িল থেকে ফ্রি শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক পোল্ট্রি শো। আপনারা বাংলাদেশকে এগিয়ে নেবেন, কারণ বাংলাদেশের জনগণকে তো খেয়ে পরে বাঁচতে হবে। আমাদের জনগণের অধিকাংশ তো গরিব মানুষ।
ত্বকের যত্নে নারীদের সচেতনতা ও বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করার প্রবণতায় যাত্রা শুরু করে নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। এই রেঞ্জের প্রথম পণ্য অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার বাজারে পাওয়া যাচ্ছে। এসিআই লিমিটেডের ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী নাজিফা তুষিকে। ত্বকের সমস্যা সমাধানে নারীদের ত্বকের পরিচর্যাকে আরও কার্যকর করতেই এই অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার বলে জানায় আয়োজকরা। দেশব্যাপী এই অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার পাওয়া যাচ্ছে বলেও জানায় তারা। গ্ল্যামার কর্পোরেটের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করলো ইভেন্ট ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড প্রমোশন প্রতিষ্ঠান কুইন্স। বৃহস্পতিবার রাতে নগরের একটি অভিজাত ক্লাবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার নীলম সেন ও রাসেল শাহরিয়ার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্পোরেট, সাংস্কৃতিক ও সামাজিক ইভেন্টগুলোর সৃজনশীল ও নির্বিঘ্ন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। কেবল ইভেন্ট আয়োজন নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে কুইন্স নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। প্রথম উদ্দেশ্য হচ্ছে সকলকে একই ছাদের নিচে সকল ধরনের সার্ভিস, সেটা ফিন্যান্স, বিজনেস, কর্পোরেট, সকল ক্ষেত্রে কুইন্স নট অনলি বাংলাদেশ, এটা গ্লোবালি সার্ভিস দেওয়ার জন্যই কুইন্সের মূল এই লক্ষ্য। কুইন্স ইভেন্টস নাম শুনলে মনে হচ্ছে যে আমরা বোধহয় ইভেন্ট করবো, শুধু অ্যাকচুয়ালি এটা নয়। আমাদের মেইন মোটোটা হচ্ছে যে আপনার বাংলাদেশের যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলো আছে এদেরকে আমরা আপনার গ্লোবালি ইন্ট্রোডিউস করাতে চাই। ভ্যাট সংক্রান্ত পরামর্শ কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বৃহস্পতিবার বিকেলে খুলনায় প্রাক বাজেট আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, ভ্যাট প্রক্রিয়া আরও কতটা সহজ করা যায় সেই বিষয়টি ভাবা হচ্ছে। যত মানুষ ভ্যাটের আওতায় আসবে তত বেশি দেশের উন্নয়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের কর কমিশনার শ্রাবণী চাকমা। এ সময় কর নীতির সদস্য AKM বদিউল আলম, মূসক নীতির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, খুলনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় খুলনা ছাড়াও যশোর, সাতক্ষীরা, নড়াইল ও কুষ্টিয়া থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়কর, আইনজীবী, ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। ওমানে সংবর্ধনা পেলেন দেশটির সাবেক বাংলাদেশ রাষ্ট্রদূত ও সার্ক মহাসচিব গোলাম সরোয়ার। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বৃহত্তর নোয়াখালী উইংয়ের উদ্যোগে হয় এই আয়োজন। অনুষ্ঠানে গোলাম সরোয়ার তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ওমানের সাবেক বাংলাদেশ রাষ্ট্রদূত ও সার্ক মহাসচিব গোলাম সরোয়ারকে সংবর্ধনা প্রদান উপলক্ষে রাজধানী মাস্কাটের সেরাটন হোটেলের বলরুমে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। গালফ এক্সচেঞ্জের সৌজন্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী উইংয়ের সদস্যসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হলো বাংলাদেশ তথা নোয়াখালীর কৃষ্টি কালচার, সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়া এবং দুস্থ মানবতার কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করা। ক্লাবকে সর্বজনীন গণমুখী করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। বিভিন্ন শাখা উইংসের মাধ্যমে সারা ওমান ব্যাপী কার্যক্রম বিস্তৃত লাভ করে। রিফর্ম, রিবিল্ড এবং রিকনস্ট্রাকশনের জন্য প্রয়োজন ম্যান, মেশিন এবং মানি। প্রবাস থেকে আমরা শুধু মানি তথা বৈধ রিমিটেন্সের মাধ্যমে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির উপর সোপানে নিয়ে যেতে পারবো। নোয়াখালী উইংয়ের সভাপতি সেলিমউদ্দিন সেলিমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের পরিচালনায় সভায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কাজের বিবরণ তুলে ধরেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। বেশ কিছু এখানে কলেজ, ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। আমাদের বাংলাদেশি বাচ্চারা যখন ওখানে পড়তে যাবে, ক্লাবের একটা চিঠি নিয়ে গেলে ওখানে 10% বা 15% ডিসকাউন্ট থাকে। এবং অনেকগুলো ক্লিনিকের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। আঞ্চলিকতা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন ও মানুষের প্রতি মানুষের সামাজিক দায়িত্ব অনুভব করতে পেরে অঞ্চল ভিত্তিক উইং করার প্রস্তাব গ্রহণ করেন এবং সোশ্যাল ক্লাব তা কার্যকর করেন। সভায় প্রধান অতিথি গোলাম সরোয়ার নিজের 3 দশকের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আমি একজন বাংলাদেশ সরকারের কর্মকর্তা হিসাবে, একজন বাংলাদেশি কূটনীতিক হিসাবে 33 বছরের বেশি আমার কর্মজীবন সমাপন করে এখন 34 বছর চলছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং আমি সবসময় আমাদের প্রবাসী ভাইদের
কিভাবে কল্যাণ হয় আমি সচেষ্ট থেকেছি। আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সকল প্রবাসীদের কাছ থেকে, আমার মনে হয় পৃথিবীতে আমার আর চাওয়ার কিছু নেই। সার্ক মহাসচিবের পাশাপাশি এই আয়োজনে সম্মাননা দেয়া হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকে নির্বাচিত সিআইপি ও অন্যান্য কৃতি প্রবাসীদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কর্তৃক মাতৃভাষা পদক 2025 পেয়েছেন অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পদক তুলে দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং বিখ্যাত ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন ধরে পরিবারসহ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে বসবাস করছেন তিনি। মাহবুবুর রহমানের এই সম্মাননার প্রাপ্তিতে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।